দ্বিতীয় শ্রেণীর প্রিয় শিক্ষার্থী এসএলদার স্যার ইউটিউব চ্যানেল থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে তোমাদের জন্য আরেকটি নতুন ভিডিও নিয়ে এসেছি। সহজ পাঠ সমস্ত টেক্সট বই বিশ্লেষণ করে প্রশ্ন উত্তর আলোচনা এক এক করে আমার এই ভিডিওতে পার্ট বাই পার্ট দেখবে। দ্বিতীয় শ্রেণী টেক্সট বই আজকের আলোচনা হবে 37 পৃষ্ঠা থেকে 43 পৃষ্ঠা পর্যন্ত, অর্থাৎ দ্বাদশ পাঠ। আর এই পাঠে তোমরা শূন্যস্থান পূরণ, শব্দার্থ, বিপরীত শব্দ, এমসিকিউ, অতি সংক্ষিপ্ত প্রশ্ন, 2 নম্বরের প্রশ্ন সহ সামগ্রিক উত্তর পাবে। কাজে তোমরা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও এরকম আরও অনেক ভিডিও পাওয়ার জন্য। তো তোমাদের দ্বিতীয় শ্রেণীর যে সহজ পাঠের সিলেবাস তোমরা জেনেছো, যেটা ফার্স্ট টার্মে পেজ 1 to 20 অর্থাৎ 1 থেকে 20 পৃষ্ঠা পর্যন্ত ছিল ফার্স্ট টার্মে। সেকেন্ড টার্মে হচ্ছে পেজ 21 থেকে 37 পৃষ্ঠা পর্যন্ত, অর্থাৎ একাদশ পাঠ পর্যন্ত, এবং থার্ড টার্মে হচ্ছে পেজ 38 থেকে 56। কিন্তু দ্বাদশ পাঠটা শুরু হয়েছে 37-এর লাস্টে, এই কারণে 37 থেকে 56 বলতে পারো। আজকে তাই তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য প্রথম ভিডিও তোমাদের। আর এক এক করে তোমরা আমার ইউটিউব চ্যানেলের সাথে যদি সংযুক্ত থাকো তাহলে এক এক করে কিন্তু সমস্ত ভিডিও তোমরা পেয়ে যাবে। যাই হোক, এই দ্বাদশ পাঠে গুপ্তিপাড়ার বিশম্বর বাবুর যে গল্পটি সেটি তোমাদের জানাবো এবং এর ডিটেলস বিশ্লেষণ সহ আলোচনা করব। তারপরে বিভিন্ন ক্যাটাগরির প্রশ্ন নিয়ে আলোচনা করব এবং তার উত্তরও দেবো। যাই হোক, গুপ্তিপাড়া বিশম্বরবাবু পালকি চড়ে চলেছেন সপ্তগ্রাম, ফাগুন মাস, কিন্তু এখনও খুব ঠান্ডা। কিছু আগে প্রায় সপ্তাহ ধরে বৃষ্টি হয়ে গেছে। বিশম্বরবাবু গায়ে এক মোটা কম্বল, পালকির সঙ্গে চলেছে তার শম্ভু চাকর, হাতে এক লম্বা লাঠি, পালকির ছাদে ওষুধের। এরকম করে তোমার পরবর্তী পেজ, তারপরে এই যে দেখো 38 পেজ, এই যে 39 পেজ, তারপরে 41 পেজ, 42, 43, অর্থাৎ এখানে গিয়ে গল্প শেষ হয়েছে। এখন আমরা পূর্ণাঙ্গ একটু বড় অক্ষরে টোটাল গল্পটা পড়ব। গুপ্তিপাড়া বিশম্বরবাবু পালকি চড়ে চলেছেন সপ্তগ্রাম, ফাগুন মাস, কিন্তু এখনও খুব ঠান্ডা। কিছু আগে প্রায় সপ্তাহ ধরে বৃষ্টি হয়ে গেছে। বিশম্বরবাবুর গায়ে এক মোটা কম্বল, পালকির সঙ্গে চলছে তার শম্ভু চাকর, হাতে এক লম্বা লাঠি, পালকির ছাদে ঔষধের বাক্সে দড়ি দিয়ে বাঁধা। শম্ভুর গায়ে অদ্ভুত জোর। একবার কুম্ভীরার জঙ্গলে তাকে ভল্লুকে ধরেছিল, সঙ্গে বন্দুক ছিল না, শুদ্ধ কেবল লাঠি নিয়ে ভল্লুকের সঙ্গে তার যুদ্ধ হলো। শম্ভুর হাতের লাঠি খেয়ে ভল্লুকের মেরুদণ্ড গেল ভেঙে, তার আর উত্থান শক্তি রইল না। আর একবার শম্ভু বিশম্বরবাবুর সঙ্গে গিয়েছিলেন স্বর্ণগঞ্জে, সেখানে পদ্মা নদীর চরে রান্না চড়াতে হবে। তখন গ্রীষ্মকালের মধ্যাহ্ন, পদ্মার ধারে ছোট ছোট ঝাউ গাছের জঙ্গল, উনান ধরানো চাই। দা দিয়ে শম্ভু ঝাউডাল কেটে আটি বাঁধল। অসহ্য রৌদ্র, বড় তৃষ্ণা পেয়েছে। নদীতে শম্ভু জল খেতে গেল, এমন সময় দেখলো একটা বাছুরকে ধরেছে কুমিরে। শম্ভু এক লম্ফে জলে পড়ে কুমিরের পিঠে চড়ে বসলো, দা দিয়ে তার গলায় পোঁছ দিতে লাগলো। জল লাল হয়ে উঠল রক্তে, কুমির যন্ত্রণায় বাছুরকে দিল ছেড়ে। শম্ভু সাঁতার দিয়ে ডাঙায় উঠে গেল। বিশম্বরবাবু ডাক্তার, রুগী দেখতে চলেছেন বহু দূরে। সেখানে স্টিমার ঘাটের স্টেশন মাস্টার মধু বিশ্বাস, তার ছোটো ছেলের অম্ল শুল বড় কষ্ট পাচ্ছে। বিষ্ণুপুরের পশ্চিম ধারের মাঠ প্রকাণ্ড। সেখানে যখন পালকি এলো তখন সন্ধ্যা হয়ে এসেছে। রাখাল গরু নিয়ে চলছে ঘোষ্টে ফিরে। বিশম্বরবাবু তাকে ডেকে জিজ্ঞাসা করলেন, ওহে বাপু, সপ্তগ্রাম কত দূর বলতে পারো? রাখাল বলল, আগে সে তো 7 ক্রোশ হবে। আজ সেখানে যাবেন না? পথে বিশ্বহাটের মাঠ, তার কাছে শ্মশান, সেখানে ডাক্তার বললেন, বাবা রুগী কষ্ট পাচ্ছে, আমাকে যেতেই হবে। তিপ্পনি খালের ধারে যখন পালকি এলো রাত্রি, তখন 10টা। বাঁধন আলগা হয়ে পালকির ছাদ থেকে ডাক্তারবাবুর বাক্সটা গেল পড়ে। ক্যাস্টার অয়েলে শিশি ভেঙে চূর্ণ হয়ে গেল। বাক্সটা তো ফের শক্ত করে বাঁধলো, কিন্তু আবার বিপদ। খাল পেরিয়ে আন্দাজ 2 কোষ পথ গেছে, এমন সময় মরমর করে ঠান্ডা গেল ভেঙে পালকিতে পড়লো মাটিতে। পালকি হালকা কাঠে তৈরি। বিশম্বরবাবু দেহটি স্থূল। আর উপায় নেই, এখনই রাত্রি কাটাতে হবে। ডাক্তারবাবু ঘাসের উপর কম্বল পাতলেন, লণ্ঠনটি রাখলেন কাছে, শম্ভুকে নিয়ে গল্প করতে লাগলেন। এমন সময় বেহারাদের সর্দার বুদ্ধ এসে বললে, ওই যে কারা আসছে, ওরা ডাকার সন্দেহ নেই। বিশম্বরবাবু বললেন, ভয় কি, তোরা তো সবাই আছিস। বন্ধু বললে, বল্গু পালিয়েছে, পল্লুকেও দেখছি না, বক্সি লুকিয়েছে ওই ঝোপের মধ্যে। ভয়ে বিষ্ণুর হাত পা আড়ষ্ট। শুনে ডাক্তার তো ভয়ে কম্পিত। ডাক্তার ডাকলেন শম্ভু। শম্ভু বললেন, আজ্ঞে।
ডাক্তার বলেন এখন উপায় কি? শম্ভু বলেন ভয় নেই, আমি আছি। ডাক্তার বলেন ওরা যে 5 জন। শম্ভু বলেন আমি যে শম্ভু। এই বলে উঠে দাঁড়িয়ে এক লম্ফ দিলে গর্জন করলেন, খবরদার। ডাকাতের অট্টহাসি করে এগিয়ে আসতে লাগলো। তখন শম্ভু পালকির সেই ভাঙা ডান্ডাখানা তুলে নিয়ে ওদের দিকে ছুঁড়ে মারলে তারই এক ঘায়ে 3 জন একসঙ্গে পড়ে গেল। তারপরে শম্ভু লাঠি ঘুরিয়ে যেই ওদের মধ্যে ঝাঁপিয়ে পড়লো, বাকি 2 জন দিল দৌড়। তখন ডাক্তারবাবু ডাকলেন শম্ভু। শম্ভু বলেন আজ্ঞে। বিশম্বরবাবু বলেন এইবার বাক্সটা বের করো। শম্ভু বলেন কেন, বাক্স নিয়ে কী হবে? ডাক্তার বলেন ওই 3টে লোকের ডাক্তারি করা চাই, ব্যান্ডেজ বাঁধতে হবে। রাত্রি তখন অল্পই বাকি। বিশম্বরবাবু আর শম্ভু 2 জনে মিলে 3 জনে শুশ্রূষা করলেন। সকাল হয়েছে, ছিন্ন মেঘের মধ্যে দিয়ে সূর্যের রশ্মি ফুটে পড়েছে। একে একে সব বেহারা ফিরে আসে। বন্ধু এলো, পল্লু এলো, বক্সির হাত ধরে এলো বিশু। তখন তার হৃৎপিণ্ড কম্পমান। এই ছিল টোটাল গল্প। এখন আমরা যদি এই গল্প থেকে প্রথমেই শূন্যস্থান পূরণ দেখি। বিশম্বরবাবু ড্যাশ চড়ে সপ্তগ্রামে যাচ্ছিলেন পালকি চড়ে। ফাগুন মাস হলেও তখন খুব ঠান্ডা। তারপর বিশম্বরবাবুর গায়ে এক মোটা ড্যাশ ছিল, কম্বল ছিল। পালকির সঙ্গে চলছিল তার ড্যাশ, শম্ভু চাকর। শম্ভুর হাতে একটি লম্বা ড্যাশ ছিল, লাঠি ছিল। কুম্ভীরার জঙ্গলে শম্ভুকে একবার ড্যাশ ধরেছিল, ভল্লুক ধরেছিল। শম্ভু ভল্লুকের সঙ্গে ড্যাশ দিয়ে যুদ্ধ করেছিল, লাঠি দিয়ে যুদ্ধ করেছিল। ভল্লুকের ড্যাশ ভেঙে গিয়েছিল মেরুদণ্ড। শম্ভু বিশম্বরবাবুর সঙ্গে ড্যাশ গিয়েছিল স্বর্ণগঞ্জে। স্বর্ণগঞ্জে ড্যাশ নদীর চরে রান্না চড়াতে হয়েছিল পদ্মা নদীর চরে। পদ্মার ধারে ছোটো ছোটো ড্যাশ গাছের জঙ্গল ছিল, ঝাউ গাছের। শম্ভু ঝাউডাল ড্যাশ আটি বাঁধলো কেটে। শম্ভু নদীতে ড্যাশ খেতে গিয়েছিল, জল খেতে গিয়েছিল। একটি ড্যাশকে কুমিরে ধরেছিল বাছুর, একটি বাছুরকে। শম্ভু এক লম্ফে ড্যাশ পড়ে গেল, জলে পড়ে গেল। শম্ভু কুমিরের ড্যাশ চরে বসেছিল পিঠে। শম্ভু কুমিরের সঙ্গে ড্যাশ দিয়ে লড়েছিল, দা দিয়ে লড়েছে। বিশম্বরবাবু একজন ড্যাশ ছিলেন, ডাক্তার ছিলেন। মধু বিশ্বাস ছিলেন স্টিমার ঘাটের স্টেশন মাস্টার। মধু বিশ্বাসের ছোট ছেলে ড্যাশ হয়েছিল, অম্লশূল হয়েছিল। বিষ্ণুপুরের পশ্চিম দিকের মাঠটি ছিল প্রকাণ্ড। রাখাল গরু নিয়ে ড্যাশ ফিরে যাচ্ছিল, গোষ্ঠে ফিরে যাচ্ছিল। সপ্তগ্রাম প্রায় 60 ড্যাশ দূরে, ক্রোশ দূরে। পথে ড্যাশ মাঠ ছিল, পথে বিশ্বহাটের মাঠ ছিল। বিশ্বহাটের মাঠের কাছে একটি ড্যাশ ছিল, শ্মশান ছিল। তিপ্পনি খালের ধারে পৌঁছতে ড্যাশ 10টা বেজেছিল, রাত্রি 10টা বেজেছিল। ডাক্তারের বাক্স থেকে ড্যাশ অয়েলের শিশি ভেঙে গিয়েছিল, ক্যাস্টর অয়েলের শিশি। পালকির একটি ড্যাশ ভেঙে গিয়েছিল, ডান্ডা। ডাকাতদের দেখে শম্ভু বলছিল ভয় নেই, ড্যাশ আছি, আমি আছি। সকালে ছিন্ন মেঘের মধ্যে দিয়ে ড্যাশ রশ্মি ফেটে ওঠে, সূর্যের রশ্মি ফেটে ওঠে। এবারে 2 নম্বরে বিপরীত শব্দ। ঠান্ডার বিপরীত বিপরীত শব্দ কি? গরম। মোটার বিপরীত শব্দ পাতলা। লম্বা খাটো। তারপরে দূরে কাছে, গ্রীষ্ম শীত, ছোট বড়। তারপরে অসহ্য সহ্য, তৃষ্ণা তৃপ্তি, দিন রাত। আগে পরে, শক্তি দুর্বল, ভয় সাহস। 14 নম্বর এগিয়ে পিছিয়ে। 15 উঠলো নামলো। 16 এলো গেল, বাকি শেষ। 17 18 নতুন পুরানো, ভাঙা আস্ত হালকা ভারী। 20 নম্বর হয়ে গেল স্থূল ক্ষীণ, কাছে দূরে, সামনে পিছনে, ভিতরে বাহিরে। তারপরে কম বেশি, আসা যাওয়া। সকাল সন্ধে, হাসি কান্না, সাহসী ভীরু এবং জীবিত মৃত। আমাদের এখানেও বিপরীত শব্দ হয়ে গেল 30টা। এবার আমরা শব্দার্থ দেখব। পালকি মানুষ বহন করার যান। ভল্লুক ভালুক। মেরুদণ্ড শরীরে পিঠের মাঝখানে, হাড়ের সারি। উত্থান শক্তি, উঠে দাঁড়ানোর শক্তি। স্বর্ণগঞ্জ একটি স্থানের নাম। মধ্যাহ্ন দুপুর। ঝাউ এক ধরনের গাছ। অসহ্য, যা সহ্য করা কঠিন। তৃষ্ণা, জলের জন্য প্রবল আকাঙ্ক্ষা। বাছুর, গরুর ছোট সন্তান। লম্ফ, লাভ, পোষ, আঘাত বা কোপ। ডাঙা, স্থলভাগ। প্রকাণ্ড, খুব বড়। রাখাল, যে গরু চড়ায়। গোষ্ঠ, গরুর থাকার স্থান। ক্রোশ, প্রাচীনকালে দূরত্বের মাপ। শ্মশান, মৃতদেহের সৎকারের স্থান। ডাকাত, যে জোর করে অন্যের সম্পদ লুট করে। বেহারা, পালকি বহনকারী। সর্দার দলের নেতা। আড়ষ্ট, শক্ত বা অসার। খাল, সরু। জলপথ, বাঁধন, বাঁধার ব্যবস্থা। চূর্ণ, টুকরো টুকরো বা গুঁড়ো করা শুশ্রূষা। অসুস্থের যত্ন। লণ্ঠন, আলোর জ্বালানোর এক ধরনের বাতি। কম্পিত, কাঁপছে এমন। অট্টহাসি, জোরে হাসি। ছিন্ন বিচ্ছিন্ন কাটা। এরপরে বাক্য রচনা। ডাক্তার। বিশম্বরবাবু একজন ডাক্তার ছিলেন। পালকি পালকি করে ডাক্তার সপ্তগ্রাম গেলেন। কম্বল, শীতের রাতে কম্বল গায়ে দিতে হয়। লাঠি, শম্ভু হাতে একটি লম্বা লাঠি ছিল। ভল্লুক, ভল্লুক জঙ্গলে থাকে। জঙ্গল, জঙ্গলে অনেক গাছপালা থাকে। পদ্মার একটি বড় নদী। কুমির, নদীতে একটি কুমির ছিল। বাছুর, বাছুরটি মায়ের কাছে ঘাস খাচ্ছিল। দা, শম্ভু দা দিয়ে ঝাউ ডাল কাটলো। তৃষ্ণা, রোদে হাঁটতে হাঁটতে আমার তৃষ্ণা পেল। রাখাল, রাখাল গরু নিয়ে মাঠে গেল। গরু, গরু মাঠে ঘাস খাচ্ছে। মাঠ, মাঠটি খুব বড়। সন্ধ্যা, সন্ধ্যায় আকাশে পাখিরা ফিরে আসে। শ্মশান, গ্রামের বাইরে শ্মশানটি অবস্থিত। ডাকাত, ডাকাতের পথ আটকে দাঁড়িয়েছিল। সাহস, বিপদের সময় সাহস রাখতে হয়। বেহারা, বেহারার পালকি বহন করছিল। লণ্ঠন, রাতে লণ্ঠনে আলো জ্বলছিল। এরপরের প্রশ্ন। খাল, গ্রামের পাশে একটি খাল আছে। বাক্স, ঔষধের বাক্সটি পালকির ছাদে বাঁধা ছিল। ঔষধ, ডাক্তার
রুগীকে ঔষধ দিলেন। রুগীটি অনেক কষ্ট পাচ্ছিল। সকালে সূর্য ওঠে, সূর্যের আলোয় চারিদিক ছড়িয়ে পড়লো। কম্পিত ভয়ে তার শরীর কম্পিত হচ্ছিল। তার শম্ভু এক লাফে জল পড়ল। শুশ্রূষা ডাক্তার আহতদের শুশ্রূষা করেন। বিশম্বরবাবু সপ্তগ্রাম উদ্দেশ্যে রওনা হলো। এরপরে MCQ, বিশম্বরবাবু কী চড়ে যাচ্ছিলেন? পালকি। বিশম্বরবাবুর পেশা কী ছিল? ডাক্তার। তারপরে শম্ভু কে ছিলেন? চাকর। শম্ভুর হাতে কী ছিল? লাঠি ছিল। শম্ভু কোথায় ভালুকের মুখোমুখি হয়েছিল? কুম্ভীরার জঙ্গলে। শম্ভু ভল্লুককে কী দিয়ে আঘাত করেছিল? লাঠি। স্বর্ণগঞ্জে কোন নদীর চরে রান্না চড়াতে হয়েছিল? পদ্মা। পদ্মার ধারে কী গাছের জঙ্গল ছিল? ঝাউ গাছের জঙ্গল ছিল। শম্ভু নদীতে কেন গিয়েছিল? জল খেতে। কুমির কাকে ধরেছিল? একটি বাছুরকে ধরেছিল। শম্ভু কুমিরকে কোথায় চড়ে বসেছিল? পিঠে। কুমিরের আঘাত করতে শম্ভু কী ব্যবহার করেছিল? দা ব্যবহার করেছিল। মধু বিশ্বাসের পদ কী ছিল? স্টেশন মাস্টার। মধু বিশ্বাসের ছেলের কী হয়েছিল? অম্লশূল হয়েছিল। বিষ্ণুপুরের পশ্চিম ধারের মাঠ কেমন ছিল? প্রকাণ্ড ছিল। রাখাল কত দূরে সপ্তগ্রাম বলছিল? 7 ক্রোশ। পথে কোথায় ডাকাতের ভয় ছিল? বিশ্বহাটের মাঠের কাছে। তারপর তিপ্পনি খালের ধারে সময় কত হয়েছিল? রাত 10টা। পালকির ছাদ থেকে কী পড়ে গিয়েছিল? ওষুধের বাক্স। তারপরে 20, কোন শিশিটি ভেঙে গিয়েছিল? কাস্টার অয়েল। পালকির কী ভেঙে গিয়েছিল? ডান্ডা। ডাক্তার কোথায় রাত কাটানোর সিদ্ধান্ত নিলেন? মাঠে। বেহারাদের সর্দার নাম কি? বুদ্ধ কিসে সন্দেহ করেছিল? ডাকাতের কতজন ছিল? 5 জন ছিল। শম্ভু ডাকাতদের কি বলেছিল? খবরদার। শম্ভু কি দিয়ে 3 জন ডাকাতকে ফেলে দিয়েছিল? ভাঙা ডান্ডা। বাকি 2 ডাকাত কী করেছিল? দৌড়ে পালিয়েছিল। আহত ডাক্তারকে শুশ্রূষা করেছিলেন? ডাক্তার ও শম্ভু। সকালে আকাশের মধ্যে দিয়ে কী রশ্মি ফেটে উঠেছিল? সূর্যের রশ্মি। এরপর আমরা অতি সংক্ষিপ্ত প্রশ্ন। বিশম্বরবাবু কোথায় যাচ্ছেন? সপ্তগ্রাম। বিশম্বরবাবুর গায়ে কী ছিল? মোটা কম্বল। শম্ভুর হাতে কী ছিল? লম্বা লাঠি। শম্ভু কী কাজ করতো? বিশম্বরবাবুর চাকর ছিল। শম্ভুর জোর কেমন ছিল? শম্ভু গায়ে অদ্ভুত জোর ছিল। ভল্লুকের সঙ্গে শম্ভু কী দিয়ে লড়েছিল? লাঠি দিয়ে। ভল্লুকের কী ভেঙে গিয়েছিল? মেরুদণ্ড। শম্ভু কোথায় কুমিরের সঙ্গে লড়েছিল? পদ্মা নদীতে। কুমির কাকে ধরেছিল? একটি বাছুরকে। শম্ভু কুমিরের কিসে চড়েছিল? পিঠে চড়েছিল। শম্ভু কী দিয়ে আঘাত করেছিল? দা দিয়ে। কুমির কেন বাছুরকে ছেড়ে দিয়েছিল? যন্ত্রণায়। বিশম্বরবাবু কী ছিলেন? ডাক্তার। মধু বিশ্বাস কে ছিলেন? স্টেশন মাস্টার। মধু বিশ্বাসের ছেলের কী হয়েছিল? অম্লশূল হয়েছিল। সপ্তগ্রামে কত দূরে ছিল? প্রায় 7 ক্রোশ দূরে। ডাকাতের ভয় কোথায় ছিল? বিশ্বহাটের মাঠের কাছে। তিপ্পনি খালের ধারে কখন পৌঁছেছিলেন পালকি? রাত 10টায়। ঔষধের বাক্সে কী হয়েছিল? সেটি পড়ে গিয়েছিল। কেন শিশি ভেঙেছিল? কোন শিশি ভেঙেছিল? ক্যাস্টার অয়েলের শিশি ভেঙেছিল। পালকির ডান্ডার কী হয়েছিল? ডান্ডা ভেঙে গিয়েছিল। ডাক্তার কোথায় কম্বল পাতলেন? ঘাসের উপর। ডাক্তার কাছে কী রাখলেন? লণ্ঠন। ডাকাতদের আসার কথা কে বলেছিল? বুদ্ধু। ডাক্তার কতজন ছিল? ডাকাত কত? 5 জন। শম্ভু ডাক্তারকে কী আশ্বাস দিয়েছিল? ভয় নেই, আমি আছি। শম্ভু ডাকাতদের কী বলেছিল? খবরদার। 3 জন ডাকাত কীভাবে পড়ে গেল? ভাঙা ডান্ডার এক ঘায়ে। আহতদের কী করা হয়েছিল? তাদের শুশ্রূষা করা হয়েছিল। সকালে কী দেখা গেল? সূর্যরশ্মি ছিন্ন মেঘের মধ্যে দিয়ে ফেটে পড়ল। এরপরে আমরা সমার্থক শব্দ যদি দেখি, জল, পানি, রাত্রি, রাত, সকাল, প্রভাত, সূর্য, রবি, মাঠ, প্রান্তর, জঙ্গল, বন, ডাক্তার, চিকিৎসক, রোগী, অসুস্থ ব্যক্তি, চাকর, ভৃত্য এবং রাখাল, গোয়ালা। এগুলি কিন্তু ম্যাক্সিমাম ভিডিও হয়তো অভিভাবকরা দেখবে। অভিভাবকের দৃষ্টি আকর্ষণ করে বলছি, আপনারা এই প্রশ্নগুলি যদি ভালো করে প্রথমে গল্পটা পড়ার পরে পড়ান, তাহলে দেখবেন আপনার বাচ্চা দেখা গেছে সমস্ত প্রশ্নের উত্তরে কিন্তু ক্লিয়ার বলতে পারবে। যেমন লাঠি, দণ্ড, দা, কুঠারিকা, ভয়, ভীতি, সাহস, বীরত্ব, দূর, সুদূর, কাছে, নিকটে, বাছুর, গরুর শাবক, পথ, রাস্তা, বাক্স, পেটিকা, আলো, জ্যোতি, রক্ত শোণিত, গরু, গবাদি পশু, শ্মশান, চিতাভূমি, ডাকাত, দস্যু, আঘাত, প্রহার, হাসি, হাস্য, লাভ, লম্ফ, কম্বল, উষ্ণাবরণ, তৃষ্ণা, পিপাসা, শুশ্রূষা, সেবা। এরপরে সত্য, মিথ্যা। বিশম্বরবাবু পালকিতে করে সপ্তগ্রাম যাচ্ছিলেন। সত্য। ফাল্গুন মাসে খুব গরম পড়েছিল। মিথ্যা। তারপর বিশম্বরবাবুর গায়ে মোটা কম্বল ছিল। সত্য। শম্ভুর হাতে একটি লম্বা লাঠি ছিল। সত্য। শম্ভু কখনো ভালুকের সঙ্গে লড়েনি। মিথ্যা। শম্ভু ভালুকের সঙ্গে লাঠি লড়েছিল। সত্য। ভল্লুক শম্ভুকে পরাজিত করেছিল। মিথ্যা। স্বর্ণগঞ্জে পদ্মা নদীর চরে রান্না চড়াতে হয়েছিল। সত্য। পদ্মার ধারে আম গাছের জঙ্গল ছিল। মিথ্যা। তারপরে শম্ভু নদীতে জল খেতে গিয়েছিল। সত্য। কুমির একটি বাছুরকে ধরেছিল। সত্য। শম্ভু কুমিরের পিঠে চড়েছিল। সত্য। শম্ভু কুমিরের বন্দুক দিয়ে আঘাত করেছিল। মিথ্যা। বিশম্বরবাবু একজন ডাক্তার ছিলেন। সত্য। মধু বিশ্বাস ছিলেন একজন রাখাল। মিথ্যা। মধু বিশ্বাসের ছোট ছেলের অম্লশূল হয়েছিল। সত্য। সপ্তগ্রাম মাত্র 1 ক্রোশ দূরে ছিল। মিথ্যা। বিশ্বহাটের মাঠের কাছে ডাকাতের ভয় ছিল। সত্য। তিপ্পনি খালের ধারে রাত 10টা হয়েছিল। সত্য। ওষুধের বাক্সটি ঠিক
ছিল এবং কিছু হয়নি, মিথ্যা। এরপরে কাস্টার অয়েলের শিশি ভেঙে গেছিল, সত্য। পালকির ডান্ডা ভেঙে গেছিল, সত্য। ডাক্তার মাঠে রাত কাটাতে বাধ্য হয়েছিলেন, সত্য। বুধু ডাকাত আসার কথা বলেছিল, সত্য। ডাকাতের মোট 5 জন ছিল, সত্য। শম্ভু ডাকাতদের দেখে পালিয়ে গেছিল, মিথ্যা। শম্ভু ভাঙা ডান্ডা দিয়ে 3 জন ডাকাতকে ফেলে দিয়েছিল, সত্য। বাকি 2 ডাকাত শম্ভুর সঙ্গে লড়াই করেছিল এবং জিতেছিল, মিথ্যা। হ্যাঁ, ডাক্তার ও শম্ভু আহত ডাকাতদের শুশ্রূষা করেছেন, সত্য। সকালে সূর্যের রশ্মি ছিন্ন মেঘের মধ্যে দিয়ে দেখা গেছিল, সত্য। হ্যাঁ, এরপর 2 নম্বরের প্রশ্ন হিসাবে যদি তোমাদের কোনো প্রশ্ন প্র্যাকটিস করো, তাহলে বিশ্বম্বরবাবু কোথায় এবং কেন যাচ্ছিল? বিশ্বম্বরবাবু পালকি সপ্তগ্রাম যাচ্ছিল, সেখানে স্টেশন মাস্টার মধু বিশ্বাসে অসুস্থ ছেলেকে দেখতে যাচ্ছিলেন। শম্ভুর গায়ে অদ্ভুত জোর ছিল, এর প্রমাণ কি? শম্ভু একবার ভালুকের সঙ্গে লাঠি দিয়ে লড়াই করে তার মেরুদণ্ড ভেঙে দিয়েছিল, আবার কুমিরের পিঠে চড়ে দা দিয়ে তাকে আঘাত করেছিল। ভল্লুকের সঙ্গে শম্ভুর কীভাবে লড়াই হয়েছিল? কুম্ভীরার জঙ্গলে ভল্লুক শম্ভুকে ধরেছিল, বন্দুক না থাকায় শম্ভু শুধু লাঠি দিয়ে তার সঙ্গে লড়াই করে ভল্লুকের মেরুদণ্ড ভেঙে দিয়েছিল। স্বর্ণগঞ্জে শম্ভু কীভাবে বাছুরটিকে কুমিরের হাত থেকে বাঁচিয়েছিল? শম্ভু এক লম্ফে জলে পড়ে কুমিরের পিঠে চড়ে বসেছিল, তারপর দা দিয়ে কুমিরকে আঘাত করলে কুমির বাছুরটিকে ছেড়ে দেয়। পদ্মার ধারে শম্ভুর কী কাজ ছিল? পদ্মা নদীর চরে রান্না করার জন্য শম্ভু ঝাউ গাছের ডাল কেটেছিল, সে দা দিয়ে ডাল কেটে আটি বেঁধেছিল। মধু বিশ্বাসী কেন বিশ্বম্বরবাবুর সাহায্য চেয়েছিল? মধু বিশ্বাস ছোটো ছেলে অম্লশূলে খুব কষ্ট পাচ্ছিল, তাই তাকে চিকিৎসা করার জন্য বিশ্বম্বরবাবু ডাকা হয়েছিল। রাখাল বিশ্বম্বরবাবু কী সাবধান বাণী দিয়েছিল? রাখাল বলেছিল, সপ্তগ্রাম প্রায় 7 ক্রোশ দূর, বিশ্বহাটের মাঠের কাছে শ্মশান থাকায় সেখানে ডাকাতদের ভয় আছে। রাখালের কথা শুনেও ডাক্তার কেন সপ্তগ্রামে যেতে চেয়েছিল? ডাক্তার জানতেন যে রোগী খুব কষ্ট পাচ্ছে, তাই বিপদের আশঙ্কা থাকলেও রোগীকে দেখতে তার যেতেই হবে বলে তিনি মনে করছিলেন। তিপ্পনি খালের ধারে কী বিপদ ঘটেছিল? তিপ্পনি খালের ধারে ঔষধের বাক্সটি পালকির ছাদ থেকে পড়ে যায়, এতে কাস্টারালয় শিশু ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। পালকি যাত্রা কেন বন্ধ হয়ে গেল? খাল পড়ে পার হয়ে কিছু দূরে যাওয়ার পর পালকি একটি ডান্ডা ভেঙে যায়, ফলে পালকি মাটিতে পড়ে যায়, আর যাওয়া সম্ভব হয়নি। বিশ্বম্বরবাবু কোথায় রাত কাটানোর সিদ্ধান্ত নিলেন? পালকি ভেঙে যাওয়ায় তিনি মাঠেই রাত কাটানোর সিদ্ধান্ত নেন। তিনি ঘাসের উপর কম্বল পেতে লণ্ঠন পাশে রেখে বসেছিলেন। বুদ্ধু কেন ভয় পেয়েছিল? বুধু দূর থেকে কয়েকজন লোককে আসতে দেখে তাদের ডাকাত বলে সন্দেহ করেছিল, তার সঙ্গে থাকা কয়েকজন বেহারাও ভয়ে পালিয়ে লুকিয়ে পড়েছিল। ডাকাতে আসার খবর শুনে বিশ্বম্বরবাবু কী অবস্থা হয়েছিল? প্রথমে তিনি বলেছেন, ভয় কি, তোরা তো সবাই আছিস, কিন্তু বেহারা পালিয়েছে শুনে তিনিও ভয়ে কম্পিত হয় শম্ভুকে ডাকেন। শম্ভু ডাক্তারকে কীভাবে সাহস দিয়েছিল? শম্ভু ডাক্তারকে বলছে, ভয় নেই, আমি আছি, নিজের শক্তির উপর তার সম্পূর্ণ বিশ্বাস ছিল। আমি যে শম্ভু, কথাটির তাৎপর্য কী? এ কথায় মাধ্যমে শম্ভু নিজের সাহস ও শক্তির পরিচয় দিয়েছিল। সে একাই 5 জন ডাক্তারের মোকাবেলা করতে প্রস্তুত ছিল। শম্ভু ডাক্তারে কীভাবে আক্রমণ করছিল? শম্ভু ভাঙা পালকি ডান্ডা তুলে ডাকাতদের দিকে ছুঁড়ে মারলে সেই আঘাত 3 জন ডাক্তার একসঙ্গে করে দেয়। বাকি 2 ডাক্তারের কী হয়েছিল? 3 জন ফেলে দেওয়ার পর শম্ভু লাঠি ঘুরিয়ে তাদের মধ্যে ঝাঁপিয়ে পড়ে। তখন বাকি 2 জন ডাক্তার ভয় পেয়ে দৌড়ে পালিয়েছিল। ডাকাতদের সঙ্গে লড়াইয়ের পর শম্ভু কী দায়িত্ব পালন করতে হয়েছিল? লড়াইয়ের পর আহত 3 জন ডাকাতকে চিকিৎসা করতে হয়েছিল। শম্ভু ও বিশ্বম্বরবাবু মিলে তাদের শুশ্রূষা করেছিলেন। বিশ্বম্বরবাবু আহত ডাক্তারদের চিকিৎসা করতে চেয়েছিলেন কেন? বাবু একজন ডাক্তার ছিলেন, আহতদের চিকিৎসা করা তার কর্তব্য ছিল, তাই ডাকাত হলো তিনি তাদের চিকিৎসা করেন। শম্ভুর চরিত্রের 2টি গুণ লেখো। শম্ভু অত্যন্ত সাহসী, শক্তিশালী, বিপদের সময় সে ভয় না পেয়ে মনিবকে রক্ষা করেছিল। এরপরে 21 বিশ্বম্বরবাবুর চরিত্রের 2টি গুণ লেখো। তিনি কর্তব্যপরায়ণ, দয়ালু ছিলেন, নিজের বিপদের কথা না ভেবে অসুস্থ রুগীকে দেখতে গিয়েছিলেন, আহত ডাক্তারদেরও চিকিৎসা করেছিলেন। রুগী কষ্ট পাচ্ছে, ডাকাতদের আর কি, আমাকে যেতেই হবে, কথাটির মাধ্যমে কী বোঝা যায়? কথাটির মাধ্যমে বিশ্বম্বরবাবুর কর্তব্যবোধ প্রকাশ পায়। বিপদের আশঙ্কা যেন তিনি রুগীকে দেখতে যাওয়ার সিদ্ধান্ত থেকে পিছিয়ে যাননি। পালকির ছাদে কী বাধা ছিল? সেটির প্রয়োজন। পালকির ছাদে দড়ি দিয়ে ওষুধের বাক্স বাঁধা ছিল, রোগীর চিকিৎসার জন্য প্রয়োজনীয় ঔষধ সেই বাক্সে ছিল। রাত্রিতে ডাক্তার ও শম্ভু কী করেছেন? পালকি ভেঙে যাওয়ায় তার মাঠে রাত কাটছিলেন, ঘাসের উপর কম্বল পেতে তারা গল্প করে। বেহারাদের মধ্যে কারা ফিরে এসেছিল? সকালে একে একে সব বেহারা ফিরে এসেছিল। বুধু, পল্লু, বিশু ফিরে এসেছিল। এবার সকালের প্রকৃতি বর্ণনা কীভাবে দেওয়া হয়েছে? সকালে ছিন্ন মেঘের মধ্যে দিয়ে সূর্যের রশ্মি ফেটে পড়েছিল, রাতের অন্ধকার কেটে চারিদিক দিনের আলো দেখা গেছিল। গল্পে শম্ভু সাহসের কোন কোন পরিচয় পাওয়া যায়? শম্ভু ভাল্লুক ও কুমিরের সঙ্গে সাহসের সঙ্গে লড়েছিল, আবার 5 জন ডাকাতের সামনে দাঁড়িয়ে এসে ভয় পায়নি। ডাক্তার ও শম্ভুর সম্পর্কে কেমন ছিল? শম্ভু বিশ্বম্বরবাবুর বিশ্বস্ত চাকর ছিল, বিপদের সময় সে ডাক্তারের সাহস দিয়েছিল, তাকে রক্ষা করছিল। গল্পটি থেকে কী শিক্ষা পাওয়া যায়? বিপদের সময় ভয় না পেয়ে সাহস ও বুদ্ধির সঙ্গে কাজ করা উচিত, পাশাপাশি মানুষের প্রতি দায় ও কর্তব্য থাকা প্রয়োজন। আমি যে শম্ভু, এই উক্তিটি কেন স্মরণীয়? এই উক্তিটি শম্ভুর আত্মবিশ্বাস, সাহস, শক্তির পরিচয় পাওয়া যায়। 5 জন ডাকাতদের সামনে দাঁড়িয়ে সে নিজের ক্ষমতার উপর বিশ্বাস রেখেছিল। এই ছিল এই
ভিডিওর সামগ্রিক আলোচনা। আশা করি আমার এই ভিডিওটি যদি তোমরা মনোযোগ সহকারে দেখো এবং ওই অনুসারে প্রস্তুতি নাও, তাহলে সহজ পাঠের প্রথম যে দ্বাদশ পাঠের যত রকমের প্রশ্ন আছে এক অংশে, যেটা গল্পের মধ্যে, সমস্ত প্রশ্নের উত্তরই কিন্তু তোমরা পেয়ে যাবে যে কোনো ধরনের পরীক্ষায়। পরিশেষে বলবো, ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবে না। আজ এই वीडियोस পর্যন্ত। बनाने हैं ধন্যবাদ সবাইকে। फिल्मोरा है ना।